দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি নীরা ফেরদৌস এবং আমি হাবিবা আফরোজ। সর্বকালের সর্বোচ্চ রেকর্ড দাম ছাড়িয়েছে এক সময়ের ভাতের বিকল্প আলু। পুরনো দেশি আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। বিয়ার ২৮ চালে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়। সরবরাহ বাড়লেও ৫০ টাকার উপরেই বেশিরভাগ শীতের সবজির দাম। ২২০০ টাকায় বিক্রি হচ্ছে পদ্মার রূপালী ইলিশ। সেলিম মালিকের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। ২০২০ সালে কোভিডের সময় আলুর দাম উঠেছিল কেজি প্রতি ৫০ টাকা, আর গেল বছরের এই সময় বিক্রি হয়েছে ৪৫ টাকায়। তবে রেকর্ড ভেঙে দেশীয় আলুর দাম উঠেছে ৮০ টাকা পর্যন্ত। গেল সপ্তাহে বিক্রি করছি ৭০ টাকা কেজি, এই সপ্তাহে কেজিতে ১০ টাকা বাড়ছে ৮০ টাকা কেজি। সৈরাচার থাকতে সেন্ডিকেট ছিল, এখন সৈরাচার চলে যাওয়ার পরে সেন্ডিকেট শুরু হয়ে গেছে। স্টোরের আলু রাখছে ৩০ টাকা ২৫ টাকা, সেই আলু এখন ৭০ টাকা ৭৫ টাকা ৮০ টাকা। স্টোরে যায়া এখন ফিদানে দিলে দাম কমে যাইব। এদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দামে নেই স্বস্তি। গত বছরে এরকম সময় আমদানি আরো বেশি ছিল, দাম কম ছিল। এইবার তো দুইবার বন্যায় ধ্বংস হয়ে গেল সব। মূলা ৫০ টাকা ৪০ টাকা কেজি, তারপরে বেগুন আছে, তাল বেগুন আছে ১০০ টাকা কেজি। বিয়ার ২৮ জাতের নতুন চাল আসছে বাজারে, কেজিতে দাম কমেছে ৫ থেকে ৬ টাকা। বিক্রি করতে আজ থেকে ১০-১৫ দিন আগে ৬০ থেকে ৬২ টাকা, এখন বিক্রি করতেছি ৫৫ থেকে ৫৬ টাকা, মিনিকেট ৭০ থেকে ৭২ টাকা। দোকানিরা বলছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে, তবে দাম বাড়েনি। আমরা গায়ে রেটে কিনতে গেছি, আবার গায়ে রেটে বিক্রি করতেছি। গায়ে রেটের উপরে তো আমরা বিক্রি করতে পারি না। একটা তেল মনে করেন আমরা গায়ে আসছে ৮১৮ টাকা ৫ লিটার, ওই আমরা এখন ৮১৫-১৮ টাকা এরকম বেচতেছি। পদ্মার পানিতে পড়ছে টান, এতে রূপালী ইলিশ ধরা পড়ছে কম, দাম ছাড়িয়েছে ২০০০ টাকা। এই মাছ বিক্রি করতে ১৮০০ টাকা কেজি, আর আজকে বিক্রি করতেছে ২২০০ টাকা কেজি। ১ কেজির নিচে যেটা এটা ১৮০০ টাকা কেজি। চিংড়ি মাছ ৮০০ টাকা কেজি, গত সপ্তাহে বেচছি ৯০০ টাকা কেজি। বোয়াল মাছ গত সপ্তাহে বেচছি ১২০০ টাকা কেজি, এই সপ্তাহে ১০০০ টাকা কেজি। সোনালিকা মুরগি আগের দামে বিক্রি হলেও ব্রয়লারে কমেছে প্রায় ১০ টাকা। ব্রয়লারটা গত সপ্তাহে বেচছি ১৮৫ থেকে ৯০ টাকা, আর আজকে বেচতেছি ১৭৫-১৮০ টাকা। বাজারে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়, খাসির মাংস ১১৫০ আর ছাগলের মাংস ১০০০ টাকা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এদিকে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু ও পেঁয়াজের দাম। বাজারে আলু কেজি প্রতি ৩ টাকা কমে ৬০ থেকে ৬২ টাকায় ও পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন আমদানি বেশি হওয়াতে কিছুটা দাম কমতে শুরু করেছে, তবে ক্রেতাদের দাবি আলু ৩০ ও পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হলেই স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৫৫টি ট্রাকে ১৫২০ মেট্রিক টন আলু ও ১৩টি ট্রাকে ৩৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। নবগঠিত নির্বাচন কমিশনের সামনে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তবে বিগত বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের সবচেয়ে বেশি দায় নির্বাচন কমিশনের উল্লেখ করে তিনি বলেন, বিতর্কিত নির্বাচন কমিশনগুলোকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। শুক্রবার রাজধানীর এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে তেজগাঁও কলেজ অংশগ্রহণ করে তুলে ধরেন তাদের পক্ষে বিপক্ষে যুক্তি। নির্বাচন কমিশন জনগণ এবং প্রার্থীদের সমন্বয়ে একটি নির্বাচনী পরিবেশ হয়, সেটি কখনোই নির্বাচন কমিশন একা কন্ট্রোল করতে পারবে না। আমরা এমন একটি সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনে মানুষ স্পিকার যদি বিরোধী দল হেরেও যায় তারপরে যদি বলতে পারে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ বলেন, নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। যে বিভিন্ন রকম অডিও কল রেকর্ডের মাধ্যমে নানা রকম হুমকি প্রদান করা হচ্ছে, সেই কারণে যেন আমরা মনে করি যত দ্রুত সম্ভব আমরা এই জাতীয় নির্বাচনের আয়োজন করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবো, ততই কিন্তু জাতির জন্য মঙ্গল হবে। প্রধান অতিথি বদিউল আলম মজুমদার বলেন, দেশে নির্বাচন ব্যবস্থা ভঙ্গুরের জন্য দায়ী বিগত বিতর্কিত নির্বাচন কমিশন, তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচনকে কলঙ্কে পরিণত করেছে, তাদের জন্য তাদের কি শাস্তি হবে সেই ব্যাপারে আরো চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি।
নতুন নির্বাচন কমিশনের কাছে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। অতীতে দেখেছি সেটা হলো ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ খুব বড় চ্যালেঞ্জ নাই। নির্বাচন কবে হবে তা বলার সময় এখনো আসেনি, তবে সংস্কারের বিষয়ে 31 ডিসেম্বরের মধ্যে কতগুলো সুপারিশ নিয়ে সংস্কার কমিশন সরকারকে একটি প্রস্তাব দিবে বলেও জানান ডক্টর বদিউল আলম মজুমদার। শাকিলা করিম, RTV, ঢাকা। ভারতীয় গণমাধ্যমে প্রচার করা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত হিসেবে উড়িয়ে দেয়া যায় না। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ব্যাপারে বাংলাদেশের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে ভারত। এদিকে চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে তিনি বলেন, স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে তার আইনি অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশ সরকারের ইসকনকে উগ্রবাদী সংগঠন হিসেবে আখ্যা দেয়া প্রসঙ্গে তিনি জানান, সংগঠনটি সামাজিক ক্ষেত্রে অবদান রেখেছে। এ সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান এই মুখপাত্র। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার চায় পরিবার। একই দাবিতে টানা তৃতীয় দিন বিভিন্ন জেলায় বিক্ষোভ করে নানা শ্রেণী পেশার মানুষ। এদিকে সাইফুলের পরিবারের ভরণ পোষণে কোটি টাকার ফান্ডের ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইয়েদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। লোহাগাড়ার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন সাইফুল। এরপর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে যুক্ত হন নিজের পেশায়। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হওয়া আন্দোলনের সময় হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এরপর থেকে শোকে মুহ্যমান গোটা পরিবার। এ ঘটনার সুষ্ঠু বিচার চায় তারা। আর পরে যেভাবে হত্যা করি এইভাবে চাই আর নাতি বউ দুও বউ আর অনুর সরকার আনজামি লেখলার ভিতরে দায় দায়িত্ব। লোহাগাড়ার পান্ত্রিশা গ্রামে সকালে সাইফুলের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে এবং ফুটেজ আছে। ছোট বাচ্চা, তার স্ত্রী, মা বাবা, পরিবার পরিজনের ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষার জন্য আমরা 1 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি। এদিকে পিরোজপুরের কাউখালীতে সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি। জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের করে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানায় চট্টগ্রামের হেফাজতে ইসলাম। আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর ময়মনসিংহ, টাঙ্গাইল, পটুয়াখালী, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে ছাত্র জনতা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশ। গত মঙ্গলবার চট্টগ্রামের সংঘর্ষের ঘটনায় হওয়া 3টি মামলায় এখন পর্যন্ত 33 জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সাইয়েদ মাহমুদ, RTV। প্রায় 17 বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা মনে করেন নতুন বছরের শুরুতে ফিরতে পারেন তিনি। তার আইনজীবীরা বলছেন, মামলার কাঁটা তার দেশে ফেরার পথে অন্তরায় হবে না। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এটি বিস্তারিত। হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। তার দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরা। বিগত 2 সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত 33টি। 1-11 সরকারের সময়ের 17টি আর আওয়ামী লীগ সরকারের আমলের 16টি। এছাড়া সারা দেশে মানহানির মামলা রয়েছে কয়েক ডজন। তবে আওয়ামী লীগ পতনের পর মিথ্যা মামলার জাল ছিঁড়ে বের হচ্ছেন বলে মনে করেন তার আইনজীবীরা। তারেক রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে,
প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব। যদি মামলা প্রত্যাহার করা হয়, তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন। সমস্ত রাজনৈতিক নেতা, কর্মী, ইভেন সমর্থকের মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে যেন তারটা হয়। তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন আপনি দেখবেন যে বাংলাদেশে মানুষ রাস্তায় দাঁড়াবার মতো জায়গা পাবে না, এত লোকের সমাগম হবে বাংলাদেশে। তারেক রহমানের দেশে ফেরার পথে কাটা হয়ে আছে বিগত ১/১১ তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মামলা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইনি পথ ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান। আদালত তার স্বীয় পর্যবেক্ষণ অনুসারে মতামতের ভিত্তিতে আদালত কর্তৃক এই মামলাগুলো নিষ্পত্তি হবে। ২১শে আগস্টের মামলায় জনাব তারেক রহমান সাহেবের কোনো নাম ছিল না। যে ৫টি মামলায় সাজা হয়েছে, যে অরফানেজ ট্রাস্ট কেস, মানি লন্ডারিং কেসে নিম্ন আদালতে খালাস ছিলেন, সেই খালাসকৃত মামলাটা উচ্চ আদালতে এসে ৭ বছরের সাজা দিয়েছেন। আর সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান, তার মামলা নিষ্পত্তিতে কাজ করছেন আইনজীবীরা। আমরা উদ্যোগ নিয়েছি অচিরেই আইনগতভাবে মোকাবিলা করে তার সমস্ত মামলার থেকে তাকে মুক্ত করব। নির্ভর করে ওনার ইচ্ছার উপরে উনি কখন দেশে ফিরবেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়ে ১৮ মাস কারাবাস শেষে ২০১৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তারেক রহমান। সেখান থেকেই বর্তমানে দল পরিচালনা করছেন তিনি। সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দেশের চলমান ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়ার ভূমিকা বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেশটি অপপ্রচার করছে বলে অভিযোগ করেন। এই অপপ্রচারে শেখ হাসিনা ইন্ধন যোগাচ্ছে বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফ্যাসিবাদ বিরোধী সর্বশক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আরেক সিনিয়র নেতা নজরুল ইসলাম খান। সুমন তানভীরকে সাথে নিয়ে বিল্লাল হোসেনের রিপোর্ট। চট্টগ্রামে আইনজীবী হত্যাসহ ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। এ অবস্থায় শুক্রবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রের তকমা দেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি করেন তিনি। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই চক্রান্তের রসদ যোগাচ্ছে বলে দাবি তার। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দলটির আরেক নেতা নজরুল ইসলাম খানের। তারা নানা নামে নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনের তাগিদ দেন বিএনপির সিনিয়র এই নেতা। দল ক্ষমতায় আসলো বা না আসলো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে 5 দিন ব্যাপী জোর ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার প্রথম পর্বের জোর ইজতেমার আয়োজন করেন সোয়ারি নিজাম। বৃহস্পতিবার বিকেল থেকেই টঙ্গীর ইজতেমা ময়দানে দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেন হক্কানে ওলামায়ে কেরামগণ। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। টঙ্গী থেকে তরিকুল ইসলাম তারেকের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ইমরুল কায়েসার রিপোর্টে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানি ওলামায়ে কেরামগণ দলে দলে ছুটে আসেন টঙ্গীর ইজতেমা ময়দানে। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তুরাগ নদের তীরে ফজর নামাজের আমবয়ানের মাধ্যমে শুরু হয় 5 দিনব্যাপী জোর ইজতেমা। প্রথম পর্বের আয়োজক সোয়ারি নিজাম। দেশি বিদেশি 3 জেলার সাথী ও কমপক্ষে 1 চিল সময় লাগানো আলেমরা অংশ নেন এই ইজতেমায়, যেখানে কালিমা, নামাজ ও জিকির, একরামুল মুসলিমিন ও তাবলিগের 6 উসুলের উপর গুরুত্বপূর্ণ বয়ান করা হয়। তারা সময় লাগানোর সাথে আসছে, তারা এরকম মুরব্বীরা বয়ান করতেছে, দিনের বয়ান করতেছে, বয়ানগুলো আমরা শুনবো। আমরা তারা এরকমভাবে এই মজমতে আছি, তারা আরো নতুন সাথী নিয়ে আসবে। সারা পৃথিবীতে দিন কায়েম হয়ে যায়, দিনের উপরে মানুষ চলতে পারে, এই জন্য মুজাগারা করে এখান থেকে সারা পৃথিবীতে ছড়া যাবে।
জামাত, এটাই মূল উদ্দেশ্য। এবং উম্মতি মুহাম্মদী ভাইদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্তরে রেখে গেছে, সততার লাইনে, আমানতদারির লাইনে, একরামের লাইনে, এসব সিফতগুলো যাতে আমাদের সবার মাঝে চলে আসে, এটা আমার নিজের জিন্দিগিতে আনবো এবং অপর ভাইকে সাথে নিয়ে আনার চেষ্টা করব। জোর ইস্তেমার মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দোয়ার পরে ইনশাল্লাহ, দোয়ার আগে এবং দোয়ার পরে সমস্ত সাথীরা আল্লাহ রাস্তায় বাইর হয়ে যাব এবং সারা বাংলাদেশ, তারা সারা পৃথিবীতে সফর করবে ইনশাল্লাহ। এখান থেকে বাহির মুল্লুকে, বাংলাদেশের বাহিরে এবং বাংলাদেশের ভিতরে সমস্ত জায়গায় ইনশাল্লাহ তারা সফর করবে ইনশাল্লাহ। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোর ইস্তেমার প্রথম পর্ব। ইমরুল কায়েস, RTV। ইসকনের ব্যানারে আওয়ামী লীগ আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে চট্টগ্রামের CRB এলাকায় আয়োজিত গণসংলাপে অংশ নিয়ে তিনি কথা বলেন। অভ্যুত্থানকে ব্যর্থ করতে দেশে অরাজকতা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন সাকি। সব রকম অপচেষ্টা প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় হাসান মারুফ, রুমি, আবুল হাসান, রুবেল সহ অনেকেই বক্তব্য রাখেন। কুকুর হত্যাকে ইস্যু করে সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন জাপান গার্ডেন সিটির বাসিন্দারা। দুপুরে রাজধানী মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে মানববন্ধন করে এই অভিযোগ জানান তারা। সেখানকার বাসিন্দারা জানান, গেল সপ্তাহে জাপান গার্ডেন সিটিতে 10টি বেওয়ারিশ কুকুর ও একটি বিড়ালের অস্বাভাবিক মৃত্যুর তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে কুকুর স্থানান্তরের জন্য সিটি কর্পোরেশনের সাহায্য চেয়েছিলেন তারা, কিন্তু বিষ দিয়ে হত্যার সঙ্গে তারা সম্পৃক্ত নন। দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরদের কারণে জাপান গার্ডেন সিটির ভেতরে গেল বছর কমপক্ষে 47 জন কুকুরের কামড়ে আহত হয়। কুকুরের প্রতি মানবিক আচরণ বজায় রাখা এবং এলাকাবাসীর সর্বাঙ্গীন নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, সুখী, স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি করা। হঠাৎ করে 3টা কুকুর এসে আমাকে কামড়াইছিল। ভালো যে আমার বন্ধুরা ছিল, আমার বন্ধুরা আমাকে আমার বাসায় রেখেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবার ব্যাডমিন্টন খেলা দেখতেছিলাম, ওদিক থেকে একটা কুকুর এসে আমাকে কামড় দিয়ে চলে গেছে। ইনক্লুসিভ লিডারশিপ এবং স্ক্রাইব অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রশিক্ষণ 2024-এর আয়োজন করেছে শারীরিক প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন PDF। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের নানা রকম প্রতিকূলতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। এ সময় বিশেষ সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় RTVর ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মনিরা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শারীরিক প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন PDF এর কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কোনো প্রকার নাগরিক সুবিধা পান না ফেনীর দাগনভূঞা পৌরসভার নাগরিকরা। রয়েছে সুপেয় পানির অভাব, রাস্তাঘাটের বেহাল দশা, যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ। গত 15 বছর যাবৎ ময়লা আবর্জনা পরিষ্কার না করায় মরণ ফাঁদে পরিণত হয়েছে শহরের দাদনার খাল। এদিকে নাগরিক সুবিধা বাড়ানোর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানার রিপোর্টে। 2000 সালে প্রতিষ্ঠিত হয় ফেনীর দাগনভূঞা পৌরসভা। পরে 2012 সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয়। 12.25 বর্গ কিলোমিটার পৌরসভাটির জনসংখ্যা প্রায় 25,000। কিন্তু তারপরও সব রকমের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। সুপেয় পানির সংকট, রাস্তাঘাটের বেহাল দশা, ময়লা আবর্জনার স্তূপ, নাজুক ড্রেনেজ ব্যবস্থা সহ খাল দখল করে রেখেছে ভূমিদস্যুরা। এতে গত 15 বছর ধরে ময়লা আবর্জনা পরিষ্কার না করায় মরণ ফাঁদে পরিণত হয়েছে শহরের দাদনার খালটি। দাদনার খালের ময়লা আবর্জনা এই অবস্থা অনেক দিন যাবত হয়ে রয়েছে। আমাদের ক্ষতিগ্রস্ত হইতেছি। এই সমস্ত ময়লার কারণে কি পরিমাণ যে রোগ ব্যাধি এখান দিয়ে ছড়াচ্ছে। খালের দুর্গন্ধের জন্য আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। ময়লা আবর্জনা খালটা ভরে গেছে। অতি দ্রুত এই খাল যেন সংস্কার করা হয়। ড্রেনের স্ল্যাবগুলো দেয় নাই, মানুষের অসুবিধা হয়ে যায়, বিরাট অসুবিধা, গাড়ি ঘোড়া পড়ে যায়। আমরা পৌর ট্যাক্স দিচ্ছি প্রথম শ্রেণীর, কিন্তু আমরা নিম্ন শ্রেণীর একদম তৃতীয় শ্রেণীর পর থেকেও খারাপ অবস্থাতে আছি। এটার জন্য প্রতিক্রিয়া চাচ্ছি। ময়লা আবর্জনা পরিষ্কারে লোকবল নিয়োগ দেওয়ার পাশাপাশি সুপেয় পানির সংকট নিরসনে পাইপলাইনের কাজ করার কথা জানায় পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার হ্যাম্পার বলে এই ডাম্পিং এর কাজটাই হয়ে গেলে দাগনভূঞা পৌরসভার অনেকটা মানে মনে করেন একটা দুর্ভোগ লাভ হবে। জনদুর্ভোগ কমাতে রাস্তাঘাট সংস্কার সহ নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি পৌরবাসীর। নাদিরা সুলতানা, RTV। পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। পরমাণু কেন্দ্রগুলোতে আরও ৬,০০০-এর বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটি। এর মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়বে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে। গেল সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়। জবাবে এ ঘোষণা দেন তেহরান। এদিকে বিষয়টি নিয়ে ইরানকে সতর্ক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসা ঠেকাতে সবকিছুর জন্য প্রস্তুত থাকবে ইসরায়েল। জানাবো খেলার খবর। সিরিজ নিশ্চিত করার মিশন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। 1-0 ব্যবধানে এগিয়ে থাকা টাইগ্রেস নারীরা এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় পেতে এই ম্যাচে বাড়তি মনোযোগ ব্যাটিংয়ে। এদিকে সমতায় ফিরতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ভাবছে না আইরিশ নারীরাও। নাজমু সাকিবের রিপোর্টে বিস্তারিত। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ আসর দিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশ নারী দলের সামনে। মিরপুরের সিরিজের দ্বিতীয় ওয়ানের আগে তাই ব্যাটিংয়ে বাড়তি মনোযোগী টাইগ্রেস নারীরা। মেয়েদের ক্রিকেটে ডট বল হবে এবং এই টাইপের উইকেটে ডট বলের রেশিওটা হওয়াটাই স্বাভাবিক। বাট একটা পজিটিভ দিকও আমার বলতে হবে যে আমরা কিন্তু ওই যে 252 রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। তো এইটা কিন্তু ধরেন আপনার একটা আমাদের বড় টিমের সাথে কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় যে ডট বলের রেশিওটা হচ্ছে ওদেরও ডট বল থাকে বাট ওরা বাউন্ডারিটা বেশি মারে। বাট এই বাউন্ডারিটা অপশনটা আমাদের এখন বাড়ছে। সো হোপ নেক্সট 2 ম্যাচেও আমরা সেম ধারাবাহিকতা ধরে রাখবো। প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়া জয় নিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলার মেয়েরা। এদিকে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আয়ারল্যান্ড নারী দলের। সমতায় ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না আইরিশ নারীরা। নাজমু সাকিব, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।